তারপরে দেখছি হাতে একটা ওই ঝুড়িটার থেকে একটা অপরাজিতা ফুলের মালা। তুমি বিশ্বাস করো, আমি নিজে ওখানে দেখেছিলাম যে একটাই মালা আছে, সেটা জবা ফুলের। এবং যেই মুহূর্তে আমি দেখেছি না ওখানে যে একটা ঠিক ওই নীল রঙের একটা অপরাজিতার মালা, তখন থেকে আমার একটু কীরকম যেন মানে কি একটা যেন হওয়া শুরু হয়েছে। মানে একদম এক্স্যাক্ট কি করে হচ্ছে। তারপর হচ্ছে তোমার ওই গলায় হারটা পরাতে গেলেন উনি, এবং একটা কিছুর সাথে ধাক্কা লাগলো বা কিছু হলো সেটা আমার মনে নেই, আমি গিয়ে একদম মায়ের বুকের ওপরে, এই যে এখানে একটা তারার মতন যা লকেট থাকে, আমি ঠিক গিয়ে ওখানটাতে পড়লাম। কিন্তু আমি জানতাম না যে আমার ভয় পাওয়াটা এখনো বাকি আছে। ডান দিকে যে ওই মাটির ঘরটা, যেখানে বললাম যে খড়ের ছাউনি দেওয়া, সেখানে ধুনি জ্বালিয়ে একজন সাধক বসে আছেন। সেই সাধকের চোখ দুটো আমার চেনা। ওটাকে প্রণাম করার কথা না, কারণ ওটা ওই নোংরা জিনিস, আবর্জনা, পরিত্যক্ত জিনিস যেখানে ফেলে সেখানটায় নামানো আছে। মানে ওটাকে হয়তো একটা ওই মানে বোধহয় ঠিক করবে বা কিছু করবে এরকমভাবে রাখা আছে। আমি আর দিদি শিব ঠাকুর বলে প্রণাম করলাম। প্রণামটা করে তাকালাম, তাকিয়ে দেখলাম শিব ঠাকুরের বন্ধ চোখটা খুললো। হ্যাঁ, একদমই তাই, বন্ধ চোখটা খুললো। আমি দিদিকে বললাম, দিদি আমাকে বললো, ও মা দেখ চোখটা খুললো। মানে একদম মানে কি বলবো তোমাকে। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এক্সফিয়ার দ্য আনক্যানি পডকাস্ট। আজকে এই স্ক্রিনটা দেখতে মনে হয় একটুখানি অন্যরকম লাগছে, হওয়াটাই স্বাভাবিক, কারণ ইউজুয়ালি আমার সঙ্গে এখানে থাকে অরুণিমা অ্যাজ মাই কো হোস্ট বা হোস্টেস, কিন্তু ঘটনার চক্রে আজকে এই ফ্রেমটাতে আমি একাই। তার কারণ হলো অরুণিমারও কিছু বলার আছে। আজকের এপিসোডটা অ্যাকচুয়ালি ইন হাউস এপিসোড। তো আজকে অরুণিমা বেশি কিছু করেনি, শুধু এখান থেকে শিফট করে আজকে চলে গেছে হচ্ছে গেস্টের কাউচে। অরুণিমা, ওয়েলকাম টু আওয়ার স্টুডিও অ্যাজ এ গেস্ট। এতদিন তো তুমি হোস্টেসের সিটে ছিলে, তবে এটা ওরকম গেস্ট হিসাবে ট্রিট করার মতন কিছু নেই। ইট ইজ গোয়িং টু বি আ ভেরি ক্যাজুয়াল কাইন্ড অফ অ্যান এপিসোড। হ্যাঁ, এপিসোডের অ্যাটিটিউডটা হয়তো ক্যাজুয়াল, কিন্তু যেই ইনসিডেন্টটা তুমি শেয়ার করবে সেটা আমি জানি সেটা রিয়েলিস্টিক, কারণ আমি ঘটনার সম্বন্ধে জানি। ইনিশিয়াল ফেজে বলছিল যে বলবে না, বাট আমরা ইনসিস্ট করি, এবং তাই আজকেও আমাদের সঙ্গে অ্যাজ আ গেস্ট বা অ্যাজ আ গেস্ট কাউচে ও বসে আজকে আমাদের সঙ্গে গল্পটা শেয়ার করবে। পরিচয়টা করানোর তো আমার মনে হয় দরকার নেই, কারণ প্রচুর এপিসোডস অলরেডি এয়ার হয়ে গেছে, সবাই তোমার নামটা জানে। হ্যাঁ, তবে তোমার ব্যাকগ্রাউন্ড সম্বন্ধে যারা জানে না তাদেরকে বলে দিই যে আমাদের যে ফার্স্ট এপিসোড নয়, তবে দ্যাটস কাইন্ড অফ আ প্রিলিম অফ দি এক্সফিয়ার, একটা কার্টেন রেজার এপিসোড এই চ্যানেলেই আছে, আপনারা দেখে নেবেন। ফার্স্ট যেটা কার্টেন রেজার, সেখানে ওর ব্যাকগ্রাউন্ড সম্বন্ধে একটুখানি ও বলেছে। তো সেই জন্য আর সেই জায়গাটাতে আমি ওকে আর বলতে ইনসিস্ট করছি না। ওয়াই ডোন্ট উই স্ট্রেট অ্যাওয়ে গো টু দ্য স্টোরি? একদম সেটাই ভালো। বলো। গল্পটা হচ্ছে তোমার আমি যখন ক্লাস 9-এ পড়ি সেই সময়কার। আমার তো দুটো ঘটনা জানোই। তা আমি প্রথম ঘটনাটা হচ্ছে মানে খুব ছোটোবেলার যে ঘটনাটা সেটা আমি পরে বলবো, আগে ক্লাস 9-এর ঘটনাটা বলি। আমি যখন ক্লাস 9-এ পড়ি তখন ওই পুজো সংখ্যা বইগুলো বেরোয় যায়, সেখানে একবার তোমার ওই তারাপীঠ সম্বন্ধে বেরিয়েছিল। তখন না আমরা পুজোতে বীরভূমের বাড়িতে যেতাম। তা ঠিক বীরভূমের বাড়ি যাওয়ার 2-3 দিন আগে আমি হঠাৎ স্বপ্ন দেখছি যে আমি তারাপীঠের মন্দিরে পৌঁছেছি, এবং সঙ্গে আছেন আমার ঠাকুমা, বাবা, মা, বড় পিসিও আছে। তা এবং একটা অন্য জায়গা, তারাপীঠের ঠিক আমরা যেই মন্দিরটাতে যাই এবং যেখানে লাইনে দাঁড়াই ঠিক সেই জায়গাটা না, অন্য একটা কোনো জায়গা।
যেখানে একটা গেরুয়া টাইপের একটা দেওয়াল দেখা যাচ্ছে, সেখানে মাথায় একটা ঝুড়ি নিয়ে আমার ঠাকুমা দাঁড়িয়ে আছেন, তার পেছনে বাবা, তার ঠিক পেছনে আমি। এরকম একটা স্বপ্ন আমি দেখি। তা স্বপ্নটা আরেকটু বড় আছে, পুরোটা আমি বলছি না। তা স্বপ্নটা দেখার পরে আমি তার তো পরেই বাড়িতে যাই। বাড়িতে যাওয়ার পর ঠাকুমাকে বলি। ঠাকুমা বলেন যে, তখন ঠাকুমা বেঁচে ছিলেন, ঠাকুমা বলেন যে এরকম যখন স্বপ্ন দেখেছো তাহলে একবার তারাপীঠটা ঘুরে আসি। আর তারাপীঠ আমার বাড়ির থেকে 1 ঘন্টা লাগে। তারপর বীরভূমের বাড়ির থেকে 1 ঘন্টা লাগে। তা ওই তোমার পুজোর পর, একাদশীর পর ত্রয়োদশীর দিন আমরা তারাপীঠে যাই। বড় পিসিকে নিয়ে যেতে আমরা পারিনি, বড় পিসির বাড়িতে ছিলেন। আর আমি, মা, বাবা, ঠাকুমা আরও আমার ভাই বোনরা মিলে ওখানে যাই। এবার গিয়ে যখন পুজো দিতে যাচ্ছি, ওই যে ঢোকার মুখটা যে তারাপীঠে দুপাশে প্রচুর দোকান, ওখান থেকে আমাদের একটা মানে আমরা যেহেতু বীরভূমে বাড়ি, প্রায়শই তারাপীঠে গিয়ে থাকি, একটা দোকান চেনা জানা হয়ে গেছে, একজন পান্ডাও আছেন যিনি চেনা জানা হয়ে গেছে। তা ওই একটা যে দোকানটার থেকে নিই, সেই দোকান থেকে পুজোর ডালাটা নিলাম, স্বভাবতই একটা ঝুড়ি। তা ঝুড়িটাতে আমি হাতে নিয়ে দেখলাম যে ওটাতে মানে মালার মধ্যে শুধু একটা জবা ফুলের মালা রয়েছে, অন্য কোনো মালা নেই। এটা বলার কারণ হচ্ছে যে আমি স্বপ্নে দেখেছিলাম যে মায়ের গলায় আমি একটা ওই নীলকণ্ঠ ফুল আছে না, মানে অপরাজিতা ফুল যেটা, সেই নীলকণ্ঠ ফুলের একটা হার পরাচ্ছি, এরকম একটা আমি দেখেছিলাম স্বপ্নে। হ্যাঁ, আমি না ওই স্বপ্নটার থেকে কিন্তু কোনোভাবেই বেরোতে পারছি না। আমি যা যাচ্ছি প্রত্যেকটা মুহূর্তে হেঁটে হেঁটে যা করছি, আমার মাথার মধ্যে ওই স্বপ্নটাই ঘুরছে। তা আমরা গেলাম, গিয়ে যিনি আমাদের পান্ডা পুজো করান, তাকে তুমিও চেনো, তা তিনি গিয়ে বললেন যে এখানে প্রচুর লম্বা লাইন পড়ে গেছে, ত্রয়োদশীর দিন প্রচণ্ড ভিড় হয়। তা বললো যে প্রচণ্ড লম্বা লাইন হয়ে গেছে, আপনারা একটা কাজ করুন, আপনারা পাশে আর একটা লাইন হয়, সেটা ওই স্পেশাল লাইন যেটা, সেখানে গিয়ে আপনারা দাঁড়ান। তা সেখানে গিয়ে দাঁড়ালাম। তখন দাঁড়ানোর পরে একটা সময় আমি হঠাৎ করে দেখছি যে ঠাকুমা দাঁড়িয়ে আছেন মাথায় ঝুড়িটা নিয়ে এরকমভাবে, তার পেছনে বাবা, তার পেছনে আমি, এবং আমি বাঁ দিকে ঘুরে দেখলাম যে সেই গেরুয়া দেওয়ালটা, মানে ইট ইজ দ্য এক্সাক্ট রেপ্লিকা অফ দ্য ড্রিম। একদম যা দেখেছিলাম তাই। তবে শাড়ি জামা কাপড়গুলো আমি কি দেখেছিলাম স্বপ্নে সেটা আমার মনে নেই। তা দেখার পরে আনলাম, ঠিক আছে, একরকম জিনিস হচ্ছে, ঠিক আছে, চলছে। তারপর পুজো দিতে ঢুকলাম। পুজো দিতে তুমি কোভিডের আগে না, মায়ের ওখানটা ঘেরা দেওয়া ছিল না, এখন দেখেছো তো মায়ের মূর্তির সামনে একটু ঘেরা দেওয়া। কারেক্ট। তা এটা তো অনেক আগের ঘটনা, ওই যে সালটা বলছি না, তা কোভিডের অনেক আগে। তা ওই জায়গাটা খোলা ছিল। তা যখন ভেতরে গেছি, ভেতরে যাওয়ার পরে দেখলাম ওই পান্ডা তোমার মায়ের গলায় একটা জবা ফুলের মালা পরিয়ে দিলেন। ঠিক আছে। তারপরে দেখছি হাতে একটা ওই ঝুড়িটার থেকে একটা অপরাজিতা ফুলের মালা। তুমি বিশ্বাস করো, আমি নিজে ওখানে দেখেছিলাম যে একটাই মালা আছে, সেটা জবা ফুলের। এবং যেই মুহূর্তে আমি দেখেছি না ওখানে যে একটা ঠিক ওই নীল রঙের একটা অপরাজিতার মালা, তখন থেকে আমার একটু কীরকম যেন মানে কি একটা যেন হওয়া শুরু হয়েছে, মানে একদম এক্স্যাক্ট কি করে হচ্ছে। হ্যাঁ, তার আগে দেখে ফেলেছি মার মানে ঠাকুমারা লাইনে দাঁড়িয়ে আছে, তারপর দেখছি তোমার অপরাজিতা ফুলের মালাটা, গেরুয়া দেওয়াল। তারপরে দেখছি যে তোমার মালাটা উনি পরাতে গেলেন, এবং আমি ঠিক স্বপ্নে ওটাই দেখেছি যে উনি ওই পান্ডা মালাটা পরাতে যাচ্ছেন আর আমি ঠাকুরের গায়ের ওপর পড়ে যাই। এখানে আমি একটা কথা একটু বলে নিই যে কেন আমি তোমাকে এই গলায় মালা পরানোর কথাটা বলছি। আমি না প্রথমে পুরো স্বপ্নটা বলে দিতাম, কিন্তু আমার স্বপ্নটা পুরোটা বলে দিলে পরে তাহলে পরে আমি এই গল্পটাকে আমি সেইভাবে বলতে পারবো না। সেই জন্য আমি পুরো গল্প মানে পুরো স্বপ্নটা আগে বলছি না, আমি ঘটনাগুলো এক এক করে বলি। মানে স্বপ্ন আর বাস্তব একসঙ্গে সাইমালটেনিয়াসলি তুমি, হ্যাঁ, ফেয়ার এনাফ। তারপর হচ্ছে তোমার ওই গলায় হারটা পরাতে গেলেন উনি, এবং একটা কিছুর সাথে ধাক্কা লাগলো বা কিছু হলো সেটা আমার মনে নেই। আমি গিয়ে একদম মায়ের বুকের ওপরে, এই যে এখানে একটা তারার মতন লকেট থাকে, আমি ঠিক গিয়ে ওখানটাতে পড়লাম। এবং ওইখানটাতে যখন যেই মুহূর্তে আমি পড়লাম,
তোমাকে আমি বোঝাতে পারবো না, আমি আমার স্বপ্নে যা যা দেখেছি এই পর্যন্ত সেগুলোই হয়ে গেল, একদম তাই দেখেছি হুবহু। আমি হুবহু। এবং ওখান থেকে আমি আর একটা সেকেন্ড আমি দাঁড়াইনি। এবং আমার মা কিন্তু আমার স্বপ্নটা সম্পর্কে পুরোটা জানতো, যার জন্য মা কিন্তু আমাকে বলেছে তুই বাইরে চলে যা। আমি বাইরে এসে মেন গেটটা দিয়ে বেরিয়ে যে চাতালটা রয়েছে, আমি চাতালের মধ্যে এসে বসেছি। যে আমি ভাবছি আমার সাথে কী, আমি যে খুব একটা ভাবতে পারছি সেটাও না, যে হচ্ছেটা কি এরকম সাংঘাতিকভাবে, এর মানে যা দেখলাম তাই হয়ে যাচ্ছে। সব থেকে বেশি আমার গন্ডগোল লাগছে যে আমি ডালাটাতে মালা দেখলাম না, সেখানে মালাটা আসলো কি করে, আমি পড়ে গেলাম কি করে। মানে চাতাল মানে ওই মায়ের মন্দিরের যে একটা এরকম একটা দরজা মতন আছে, দরজা থেকে যেখান বেরিয়ে থেকে ওই নাট মন্দিরের থেকে বসে দেখা যায় সন্ধ্যা একদম আরতি, ওখানটা, ওই জায়গাটা। ওই জায়গাটাতে এখন সাদা মার্বেল দিয়েছে, ওখানটা দেখবে খুব স্লিপারি হয়ে থাকে, ওখানটাতে এসে বসে আছি। তা আমি এইগুলোই চিন্তা করছি যে মানে কি হচ্ছে এরকম সাংঘাতিক ব্যাপারটা। তখন ছোটও তো না, ক্লাস 9-এ পড়ি, অত কিছু বুঝতেও পারছি না। তারপর সবার পুজো দেওয়া হয়ে গেল, সবাই বেরিয়ে গেল, প্রসাদ গ্রহণ করলাম। এবার সবাই মিলে শ্মশানে যাবে। আমার কিন্তু তখন মনের মধ্যে আবার খুঁতখুতি শুরু হয়ে গেছে যে শ্মশানে যাব, কারণ শ্মশানেও কিন্তু আমি আমার স্বপ্নের কিছুটা অংশ কিন্তু শ্মশানটাও জুড়ে রয়েছে। হ্যাঁ, এবার শ্মশানের দিকে গেলাম। এবার যখন ঢুকছি, ওই যে বশিষ্ঠ মুনি যেখানে সিদ্ধি লাভ করেছিলেন, ওই শ্বেত শিমুল গাছ ছিল, ওখান দিয়ে যাচ্ছি। আর আমি সব দিক দেখছি না, সেখানে আমি সেরকম করে কিছু দেখছি না। এবারে গিয়ে শ্মশানে ঢুকলাম। শ্মশানে ঢোকার সাথে সাথে আমি দেখলাম একটা ওই দিকে তো তোমার সব মাটির ঘর, আর হলো ওপরে খড়ের ছাউনি দেওয়া থাকে, একটা মাটির ঘর খড়ের ছাউনি দেওয়া, ওরকম একটা দেখতে পেলাম। আর তার সাথে তোমার একদম ওটা আমার ডান দিকে, আর তার একদম মুখোমুখিতে তোমার দেখছি একটা টিনের চাল দেওয়া ঘর, যেখানে এত বড় বড় কচু গাছ হয়ে রয়েছে। তখন আমার ভেতরে ওই ভয় লাগাটা শুরু হয়েছে। আমি স্বপ্নে দেখেছি একটা টিনের চাল দেওয়া ঘর এবং সেখানে তোমার বড় বড় কচু গাছ, এবং একদম ওই জিনিস আমি দেখছি। তখন প্রচণ্ড ভয় পাচ্ছি, কিন্তু আমি জানতাম না যে আমার ভয় পাওয়াটা এখনো বাকি আছে। ডান দিকে যে ওই মাটির ঘরটা, যেখানে বললাম যে খড়ের ছাউনি দেওয়া, সেখানে ধুনি জ্বালিয়ে একজন সাধক বসে আছেন। সেই সাধকের চোখ দুটো আমার চেনা, আমার স্বপ্নে দেখা যেই মানে সাধককে আমি দেখেছিলাম ওইভাবে বসে আছে, উনি ওখানে দেখি বসে আছে, এবং উনিই বসে আছেন। এবং মানে এটার মানে এটা ইটসেলফ ইজ আ কোইন্সিডেন্স। মানে কোইন্সিডেন্সটা যে এই লেভেলের হয় সেটা সবসময় হয় কিনা আমি জানি না। আমার সঙ্গে তো কোনোদিনও এতটা কোইন্সিডেন্স হয়নি। তবে ব্যাপারটা হচ্ছে যে তুমি মোটামুটি তোমার স্বপ্নে যা দেখেছো, মানে ইট ইজ জাস্ট একদম রেপ্লিকা ছাড়া আর কিছু বলার নেই আমার ওটাকে। মানে একটা সিনেমার রিপ্লে দেখছো, বা একটা ম্যাচের রিপ্লে দেখার মতন ব্যাপারটা। তুমি তাই, আমি পুরোটা দেখে শিলিগুড়ি থেকে পুরোটা দেখে গিয়ে তারাপীঠের মাটিতে গিয়ে আবার করে সেই জিনিসটা দেখলাম। বাট এটা কি কখনো তোমার মনে হয়েছে, বা আমি জানি না তোমার বাড়ির গুরুজন যারা আছে তাদের সঙ্গে কথা বলেছো কি না, কিন্তু এর কোনো হয়তো কোনো সিগনিফিকেন্স বা কোনো একটা হিডেন মেসেজ বা কিছু? দেখো, সেরকম কিছু তো ওনারা বলতে পারেনি। আমার ঠাকুমাকে বলেছিলাম পরবর্তীতে। ঠাকুমা আগে কিন্তু পুরো ঘটনাটা জানতেন না, আমার মা যেরকম পুরোটা জানতেন। ঠাকুমা পরবর্তীতে বলছিলেন যে আগেকার দিনের মানুষ সেরমভাবে তো ব্যাখ্যাও দিতে পারেন না, ব্যাখ্যা আমার কাছে এখনও কিছু নেই যদিও। উনি বলেছিলেন যে ঠাকুরের অসীম কৃপা, ঠাকুর তোমার ওপর ভীষণ, হ্যাঁ, মানে একটা জেনারেলাইজ ভাবে যেমনভাবে বলা হয় আর কি। হ্যাঁ। বাট আমার মনে হয় যে কোথাও গিয়ে কিছু একটা কারণ তো ডেফিনেটলি আছে হয়তো। দেখো, একটা জিনিস আমি বলতে পারি যে যেহেতু আমি ওই তারাপীঠ সম্বন্ধে ওটা পড়ছিলাম, আমি প্রথমে ধরে নিচ্ছি যে আমি স্বপ্নটা দেখেছি সেই কারণেই।
এত মন দিয়ে পড়েছি আর ওই ছোট মনে তারাপীঠের ওটা থেকে গেছে। কিন্তু যেটা স্বপ্ন দেখেছি সেটা গিয়ে যখন বাস্তবে দেখছি, আমি তো ভাবছি না, আমার সাথে হচ্ছে। একদমই তাই। এটার আমি এখনো মানে একটা জিনিস হয়, সেটা হচ্ছে যে ডেজাভু, মানে আমরা হঠাৎ করে কোনো একটা সিকোয়েন্স চলছে আমার সামনে চলছে, কিন্তু সেটা মনে হয় আমি অলরেডি আগে দেখে ফেলেছি। কিন্তু এই ব্যাপারটা ওরকম না, এটা অনেকটা এই প্রিমনিশন টাইপের, মানে যেটা হতে চলেছে সেটা আমি আগেই দেখে নিলাম। ব্যাপারটা অনেকটা ওরকম টাইপেরই। খুবই অদ্ভুত এবং খুবই অলৌকিক টাইপের একটা ব্যাপার, কারণ যেহেতু এখানে মায়ের একটা এই যে এটা না, এটা ঠিক ভয় পাওয়া না, এটা ঠিক অলৌকিক তো বটেই। হ্যাঁ না, মানে এটা না, আমি ওই ফিলিংসটার কথা বলছি। আমি যে ভীষণ সাংঘাতিক রকম ভয় পেয়ে যাচ্ছি সেটা না, আমি খুব মানে আমার অদ্ভুত একটা, আমি না কীরকম একটা বলো তো, মানে ব্ল্যাঙ্ক টাইপের হয়ে যাচ্ছিলাম আমি ওটা দেখে। আর এতটা বয়সটা ছোট ছিল যার জন্য একটা অদ্ভুত। বাট ইফ আই রিমেম্বার কারেক্টলি, এরকম এতটা এরকম টাইপের না, বা এরকম একটা অদ্ভুত টাইপের তুমি শ্মশানে গেলে এবং সেখানে গিয়েও সেই সাধককে দেখলে, এতটা কোইন্সিডেন্স বলবো না, তবে এটাও একটু অলৌকিক। তুমি আরেকটা গল্পের কথা বলেছেন, আরেকটা ইনসিডেন্ট যেটা হয়েছিল। আমি জানি না যে কোনো রকম কিছু ঈশ্বরের কোনো বিশেষ, সত্যি সেই ঠাকুমার ভাষায় বিশেষ কৃপা আছে কিনা, তবে আমার সাথে অদ্ভুত অদ্ভুত কিছু ঘটনা ঘটে আর কি। এই এখন যেটা বলতে যাচ্ছি সেটা ওরকম একটা ঘটনা। এটা আরেকটু অদ্ভুত। তবে তোমার এই ঘটনাটা শুরু হওয়ার আগে আমি দর্শকদেরকে একটা কথা বলতে চাই, যে আপনারা হয়তো অনেকেই এই প্ল্যাটফর্মটা ফলো করেন ভৌতিক ঘটনা বা এরকম স্ট্রেঞ্জ ঘোস্টলি অ্যাম্বিয়েন্স বা ঘোস্টলি এনভায়রনমেন্ট, এরকম ধরনের কিছু ইনসিডেন্টস আমরা তুলে ধরি, সেই কারণে হয়তো হতে পারে। বাট আমাদের কিন্তু মোটো যেটা, সেটা হচ্ছে যে কোনো সুপারন্যাচারাল, আনক্যানি, আননোন বা যেটা মানে আমাদের বাস্তব জীবনের থেকে ভীষণ রকম আলাদা এবং সেটার কোনো ব্যাখ্যা নেই, এবং সেই জিনিসগুলোকে কিন্তু আমরা তুলে ধরার চেষ্টা করি। সুতরাং আজকে আমাদের এপিসোডটা যারা ফলো করছেন আর কি, তাদের হতে পারে মনে এটা যে আজকে কোনো তো ভূতের কোনো গল্প হলো না বা হলো না, এটা হতে পারে। এবং আগামী দিনেও কিন্তু এরকম হতে পারে যে আমরা কোনো একটা ন্যারেশন বা কোনো একটা ঘটনা নিয়ে আসছি যেটা কিন্তু ভৌতিক এইসব ব্যাপারের থেকে একদম আলাদা। আমরা তো কখনো এই কথাটা বলছি না যে আমরা শুধুমাত্র ভূত নিয়ে, একদমই তাই। আমরা হচ্ছে এমন একটা সাবজেক্ট নিয়ে বসেছি যেটা বিয়ন্ড এক্সপ্লেনেশন, হ্যাঁ একেবারেই কোনো ব্যাখ্যাই নেই। সো আর একটা যেটা ঘটনা, যেটা প্লিজ আমার মনে হয় তোমার শেয়ার করা এটা দরকার। আচ্ছা, ঘটনা হচ্ছে যে এটা মোটামুটি আমি তখন ক্লাস 3-তে পড়ি, অনেক ছোট, একদম ছোট। আমি সেবার গুড়গুড়ি সেবার আমি প্রথমবার হচ্ছে বেনারস যাই, আর সেই থেকেই কিন্তু আমার বেনারসের প্রতি ভালোবাসা। আর এই এতবার যে যাওয়া, এটা হচ্ছে সেই সময় থেকে। তা প্রথমবার গেছি, এখানে একটা এই কথাটার দরকার নেই, তবু একটুখানি বলে রাখি। প্রথমবার যে আমি বেনারস গেছি, যখন আমাকে বাবা হাত ধরে যখন বিশ্বনাথ মন্দিরে নিয়ে যাচ্ছেন, বলছে দেখ এইগুলোকে মোহর বলে। আমি গোটা বিশ্বনাথ মন্দিরে বিশ্বনাথ ছাড়া বাকি সব কিছু দেখে এসেছিলাম প্রথমবার। সেই জন্য মনে হয় এতবার যাও বোধ হয়, মানে কোনো কিছু দেখিনি আর। যাই হোক, তা যে ঘটনাটা সেটা হচ্ছে যে আমি, মা, বাবা, আমার দিদা আর আমার মাসি, বড় মেসো আর আমার দিদি, এই 6 জন মিলে আমরা বেনারস গেছি। এবারে গিয়ে তোমার ঘোরাঘুরি হয়েছে সব কিছু। প্রথম দিন তো গেল বিশ্বনাথ দর্শন, গঙ্গা স্নান, সব কিছু। দ্বিতীয় দিন আমরা যাচ্ছি বেনারসের আরও যে সমস্ত মন্দিরগুলো আছে সেগুলো দর্শনে। তা দুর্গা মাতার একটা মন্দির আছে, সেইটা দর্শন করে সংকটমোচন করেই এই যে তুলসীদাস যিনি রামায়ণ রচনা করেছেন, সেই তুলসীদাসের রামায়ণ যেখানে রচনা করেছেন, সেই তুলসীদাস মন্দির একটা আছে, তুলসী মানস মন্দির। সেই মন্দিরটা
তখন তো একদম ছোট, ভাল লাগছে না, কিচ্ছু বুঝতে পারি না, কি তুলসীদাস কি রামায়ণ কিচ্ছু জানি না, শুধু এটুকু জানি যে সীতা তোমার পাতালে গেছিল আর লবকুশ খুব চিৎকার করে কেঁদেছিল। বাচ্চাদের রামায়ণ পড়তাম, কিছুই জানতাম না। তা যাই হোক, বাকিরা সবাই ওখানে ওই তুলসী মানস মন্দির ঘুরে ঘুরে দেখছে, আর আমি আর আমার দিদি, আমরা দুজন, আমরা একদম পিঠোপিঠি আর কি, আর ভীষণ বন্ধু দুজন। আমরা দুজন মন্দিরটার থেকে ঘুরতে ঘুরতে মন্দিরটার পেছনে ওখানে একটু মার্বেলের কাজ হচ্ছিল, ওখানে গেছি। ওখানে গিয়ে দেখছি যে একটা শিবের মূর্তি, আবক্ষ মূর্তি, আবক্ষ মানে হচ্ছে মানে আমার মতন লোকরা যারা বাংলায় দিগ্গজ, মানে এইটুকু, হ্যাঁ আচ্ছা আচ্ছা, এইটুকু, ওই ইয়েতে আদিযোগীর যেরকম, হ্যাঁ ওরকম, কিন্তু ওটাতে তো মুখটা এরকম উঁচু থাকে, এটা তা না, এটা নর্মাল শিব, হ্যাঁ সেরকম সাদা রঙের। আমি তোমাকে একটুখানি সাইজটা দেখাচ্ছি হাত দিয়ে, এই ধরো এরকম এত বড়, এরকম মাথা, তারপরে গাটা এইটুকু, গলায় সাপটা চড়ানো, মানে আমি একটু বেশি করে মানে এই ডিটেলেই বলছি, সাপটা চড়ানো, চাঁদটাও রয়েছে এরকম। তা ছোটোবেলা থেকে আমি একটু শিব ঠাকুরের ভক্ত। আমি আর দিদি শিব ঠাকুরটাকে প্রণাম করলাম। ওটাকে প্রণাম করার কথা না, কারণ ওটা ওই নোংরা জিনিস, আবর্জনা, পরিত্যক্ত জিনিস যেখানে ফেলে সেখানটায় নামানো আছে, মানে ওটাকে হয়তো একটা ওই মানে বোধহয় ঠিক করবে বা কিছু করবে এরকমভাবে রাখা আছে। আমি আর দিদি শিব ঠাকুর বলে প্রণাম করলাম। প্রণামটা করে তাকালাম, তাকিয়ে দেখলাম শিব ঠাকুরের বন্ধ চোখটা খুলল। হ্যাঁ একদমই তাই, বন্ধ চোখটা খুললো। আমি দিদিকে বললাম, দিদি আমাকে বললো, ও মা দেখ চোখটা খুললো। মানে একদম মানে কি বলবো তোমাকে। তারপরে আমরা আবার ওটাকে দেখার জন্য, না আরেকবার আমিও পৌঁছে গেছি ওই জায়গাটাতে, আরেকবার দেখার জন্য আবার প্রণাম করে আবার তাকালাম, তখন দেখলাম আবার বন্ধ চোখটা খুলে গেল। আমরা কিন্তু ভয় পাচ্ছি না, এবং দুজনেই দেখছি, এবং আমিও ভয় পাচ্ছি, একা তোমার হ্যালুসিনেশন নয়, একেবারেই না। দুজনেই কিন্তু কথা বলে দ্বিতীয়বার প্রণাম করেছি যে ও মা দেখ তাকাচ্ছে। তারপর মানে আমি ওখান থেকে সরেও যেতে পারছি না, আমাদের মনে হচ্ছে বারবার করে প্রণাম করি তাহলে বারবার করে হয়তো তাকাবে। ঠিক সেই সময় আমার দিদা আমাদের দুজনকে হাত ধরে বলে, চল 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 এখান থেকে চল। তখন আমি দিদাকে মা বলতাম, বলছি মা দেখো শিব ঠাকুরটা না ওরকম তাকাচ্ছে, এবং আমার দিদাও দেখেছেন সেটা, দিদাও দেখেছেন। দিদা আমাদের তখন বললেন, ওটা তো ওখানে একটা ওই ইলেকট্রিকের তার দেওয়া আছে, ওটাতে অটোমেটিক করা আছে, বন্ধ করলেই তাকায়, ওরকম একটা কিছু হয়। আমাদের ছোট মন কোথাও গিয়ে বিশ্বাস, কোথাও একটা অবিশ্বাস, আমরা পেছন দিকে ঘুরে এরকম তাকাতে তাকাতে ওখান থেকে চলে এলাম। এবং আমার দিদা সবাইকে বাড়িতে এসে এই ঘটনাটা, মানে আমার মা বাবাদের সবাইকে বলছে। তা এই ঘটনাটা তো মানে কেউ না থাকলে, মানে কেউ না দেখলে বা কেউ সেটা তাকে বিশ্বাস করানোটা সাংঘাতিক, খুব ডিফিকাল্ট, ভীষণ সাংঘাতিক। কারণ সত্যি কথা বলতে কি যে এই যে আই গেস এটা পুরোটা হয়নি এখন, রাইট? একদমই পুরোটা হয়নি। যাই হোক, তাও একটুখানি এখানে তোমাকে কাট করে বলছি যে এই গল্পটা আমার মনে হয় যে এই ঘটনাটা যেটা ঘটেছিল এইটুকুন পার্টটা, মানে ফার্স্ট পার্টটা, সেটা আই এম প্রিটি শিওর আপনারা অনেকেই হয়তো বিশ্বাস করবেন না, আবার অনেকেই হয়তো বিশ্বাস করবেন। বিশ্বাসটা পুরোপুরি ডিপেন্ড করে একজন নিজ, মানে যে দেখবে না, মানে এই যে কথা শুনে যে বিশ্বাস করা ব্যাপারটা, এটাও কিন্তু যার যার বিশ্বাসের উপর, নিজের একটা একদম পার্সোনাল ওপিনিয়ন, পার্সোনাল ব্যাপার। হ্যাঁ, আমরা কোনো ফোর্সফুলি আপনাকে বিশ্বাস করতে কখনোই বলবো না, তবে ওই বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর, ব্যাপারটা অনেকটা ওরকমই। প্লিজ কন্টিনিউ। হ্যাঁ, আমিও না একদম ওই জায়গাটাতে চলে গেছিলাম তো, যার জন্য তারপর যাই হোক বেনারস থেকে তো ফেরত আসার পর অনেক কটা বছর চলে যায়। মাঝে মাঝেই আমি ওই শিব ঠাকুরটাকে স্বপ্নে দেখতে থাকি। স্বপ্নের সাথে আমার কী যোগ আছে জানি না, তবে মাঝে মাঝেই আমি সেটা ওই শিব ঠাকুরটাকে দেখতে থাকি, এবং ওই একটা স্বপ্ন দেখি, আর ওই মণিকর্ণিকায় চিতা জ্বলতে দেখেছিলাম ওটা, এই দুটো স্বপ্ন আমি দেখি।
ওই যে কোনো একটা ইনসিডেন্ট যেটা আমরা চোখে দেখি এবং সেটা একটা একটা খুব একটা ইমপ্রেশন ক্রিয়েট করে সাবকনশিয়াস মাইন্ডের উপরে বা কিছু, সেটাই মানে আমরা বারবার স্বপ্নে ধরো দেখি ওই 8-9 7-8 বছর বয়সে তো ওটা। আর এটাও কিন্তু এর পরবর্তী ঘটনাটাও কিন্তু সেই 9-10-এরই ঘটনা। শীতকালে বইমেলা এসছে, বইমেলা আসছে অনেকগুলো বছর পর, মানে ক্লাস 3-তে ছিল যখন, তখন এই ইনসিডেন্টটা হয়েছিল। হ্যাঁ, আর এখন যেটা বলতে হচ্ছে সেটা ক্লাস 9। হ্যাঁ, ঘটনাটা শুরু হয়েছিল 3-তে, শেষ হচ্ছে গিয়ে ওই 9-10-এ। 9 না 10 আমার ঠিক মনে নেই। সেই সময় মনে হয় একটু আধ্যাত্মিকতা বেশি ভর করেছিল, ওই 9-10টাতেই যা হওয়ার হয়েছে। তা আসলে অল্প বয়সে ভীষণ মানে অতিরিক্ত বই পড়ে ফেললে পরে এরকম হয় বোধহয়। তা তোমার ইয়েতে গেছি বইমেলায় গিয়ে যথারীতি স্বাভাবিক পড়ার বই, গল্পের বই এসব দেখছি। দেখতে দেখতে তখন আমাদের ওই ইয়েতে বইমেলা হতো, আমাদের কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে। বাবার সাথে গিয়েছি। দেখতে দেখতে একটা বইয়ের দোকানটার নামটা আমার মনে আছে, বলবো কি? হ্যাঁ, বলতে পারি। আনন্দ পাবলিশার্স। হ্যাঁ, ওখানে গিয়ে বই দেখছি। দেখতে দেখতে ডান দিকের তাকটাতে চোখ পড়লো, দেখলাম সেম একটা সাদা রঙের এইটুকু শিব, যেটা দেখেছিলে তুমি, হ্যাঁ, বা যেটা তোমার স্বপ্নে তুমি দেখো। হ্যাঁ, 2-3 বার তাকিয়ে দেখলাম যে হ্যাঁ ওখানে ওটা আছে, ছোট ফোন এইটুকু। তারপরে আমি ইয়ে করলাম, ওইখানে বাবাকে বললাম, বাবা দেখো, জিজ্ঞেস করো তো এই শিবটা এখানে। তা বাবা জিজ্ঞেস করলেন না, আমি জিজ্ঞেস করলাম যিনি বই দেখাচ্ছিল তাকে, যে এই শিবটা কিসের? তখন যে শিব, কোন শিব? বলে উনি নিজেই অবাক হয়ে তাকিয়ে দেখছে। তখন মানে ওই দোকানে যে মালিক ছিলেন উনি আমাকে বললেন, তুমি নিয়ে যাও শিবটা। এবং আমি ডান হাত পাতলাম, আমার হাতে ওই খালি হাতের ওপরেই ওই ঠাকুরটা দিলেন। এবং ওনারা জানেন না ওই শিব ঠাকুরটা কোথার থেকে এসছে, এবং উনি কিছু জানেন না, আমাকে দিয়ে দিলেন। আমি গোটা রাস্তা, আমার তো বাড়ির কাছেই, হাতে এরকম করে শিবটাকে নিয়ে এলাম। আর আমার বাড়িতে যে শিবটা পুজো হয় দেখেছো তো, সেটা জানি, ওই ঠাকুরই। এবং সেই শিব ঠাকুরের যে শিব ঠাকুরের ওই মূর্তির কথা বলছে অরুণিমা, আমি একটা ফ্রেম অ্যাড করে দেব তোমাদের বাড়ির সেই ইয়ের ছবিটা, আপনারাও দেখতে পাবেন। আপনারা এই দুটো ঘটনা আজকে শুনলেন অরুণিমার কাছ থেকে, এবং কতটা বিশ্বাস করলেন কি করলেন না আমি সেটা বলতে পারবো না, তবে এইটুকুন বলতে পারি যে ঘটনাগুলো সত্যি। কারণ আমি পার্সোনালি অরুণিমাকে চিনি, এবং ওর বাবা মা বা আত্মীয় স্বজন তাদের সঙ্গে আমি কথা বলেছি, এবং আমি এই ক্লিপটাও অ্যাড করলাম ওই শিব ঠাকুরের মূর্তি দেখানোর জন্য। এবং এখানে কিন্তু কোনো জল মেলানোর কোনো ব্যাপার নেই, যেটা হয়েছিল সেটাই আপনাদেরকে বলা। একটা কথা একটু বলতে চাই, সেটা হচ্ছে যে তুমি যখন আমার মূর্তিটা ছবিটা দেবে, দর্শকরাও দেখতে পাবে, চাঁদটা আর মানে শিবের মাথার চাঁদটা আর সাপের ফনাটা, চাঁদটা বাঁ দিকে রয়েছে খুব সম্ভবত, আর তোমার ফনাটা আছে ডান দিকে। তা চাঁদটা সাধারণত শিব ঠাকুরের ডান দিকে থাকে। আমি যদি উল্টো, এটা উল্টো, এবং ওই উল্টো জিনিসটা কিন্তু ওখানে ছিল। ওকে ওকে সো আমি বেশ কয়েকবার দেখালামও ক্লিপটা, তো আপনারা সেটাও নোটিস করতে পারেন, আমি আরেকবার অ্যাড করে দিচ্ছি। সো ওয়েল, দ্যাটস অল বিন সেড। আমাদের এই এপিসোড আমরা এখানেই কনক্লুড করছি। আপনাদের যদি ভালো লাগে এপিসোডটা একটা লাইক দেবেন। আর এপিসোডের শুরুতে আমি সাবস্ক্রিপশনের কথা বলিনি, তবে এখন বলছি, প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের সঙ্গে জুড়ে থাকুন। অনেক রকম স্ট্রেঞ্জ ঘটনা, অনেক রকম ইনসিডেন্টস যেগুলো বা ন্যারেটিভস যেগুলোর কোনো এক্সপ্লেনেশন নেই, সেগুলোই আপনাদের সামনে আমরা তুলে ধরব এবং আগামী দিনেও দেখতে পাবেন। সো প্লিজ সাবস্ক্রাইবটা করতে কিন্তু ভুলবেন না। আর ওই বেল আইকনটা ক্লিক করবেন, একটা নোটিফিকেশনও পেয়ে যাবেন যখন আমাদের নতুন নতুন এপিসোডসগুলো এয়ার হবে, বা যেই রিলসগুলো বা শর্টসগুলো আমাদের আসছে। আর আমাদের কিন্তু আপনারা ফেসবুক কমিউনিটিতেও কিন্তু জুড়তে পারেন। অল ইউ হ্যাভ টু ডু ইজ জাস্ট গো টু দ্য ফেসবুক, ওখানে থিঙ্ক ট্যাঙ্ক ক্রিয়েটিভস 21 লিখবেন, সার্চ করবেন, ইউ উইল গেট আওয়ার পেজ, সেখানে কিন্তু আপনারা জুড়তে পারেন। সো থ্যাংক ইউ সো মাচ অরুণিমা, থ্যাংক ইউ তোমাকেও। আজকে এপিসোড এখানেই কনক্লুড করছি, সঙ্গে থাকুন,
এই চ্যানেল যার নাম এক্সফিয়ার দ্য আনক্যানি পডকাস্ট। থ্যাংক ইউ।